হ্যাঁ গাইস, গুড মর্নিং সবাইকে। শুভ সকাল এবং নতুন বছরের শুভেচ্ছা। পয়লা বৈশাখ শুভ, শুভ না সরি, পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাইকে। ইংরেজিতে কথা বলতে বলতে মাঝে মাঝে ওই মানে ভাবে কথা বলে ফেলি, তো সরি অ্যাবাউট দ্যাট। তো যেটা হচ্ছে যে আজকে নতুন বছর বাঙালিদের জন্য, বাংলাদেশি এবং বাঙালি দুই পাশেই, কলকাতার বাংলাদেশের সবারই। তো যারা বাংলা ভাষী আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং আশা করি আপনারা সুন্দর একটা দিন কাটাবেন। ছুটির দিন মোস্ট প্রবাবলি কালকে। এবং অনেকেই বাইরে যাবেন, সুন্দর করে সাজগোজ করবেন, পাঞ্জাবি পরবেন, শাড়ি পরবেন। তো আমি ওই পয়লা বৈশাখটাকে সামনে রেখে একটা ছোটখাটো ভিডিও করতে যাচ্ছি। 5টা পারফিউম দেখাবো। 5টা পারফিউম হচ্ছে, আমি মনে করি আপনার যদি, যেহেতু পয়লা বৈশাখ মোস্টলি মানুষ দিনের বেলা বের হয়, প্রচণ্ড গরম থাকার চান্স আছে। কারণ প্রত্যেক দিনই এরকম গরমই আসছে, বিকাল 5টা 6টার পরে হালকা একটু রোদ কমে আসে, মাঝে মাঝে ঝড় টর হচ্ছে। বাট নর্মাল পয়লা বৈশাখে এই সময়টায় ধরেন 7-8 বছর আগেও, হ্যাঁ, আমি দেশে এসে ফেরত এসে যখন পয়লা বৈশাখ সময়টা, ওই সময় প্রচুর ঝড়, কালো মেঘ, একদম মানে কি বলবো, যে ভয়ঙ্কর একটা রূপ ধরে প্রকৃতি আসতো, যে বৃষ্টি হবে, শিলাবৃষ্টি হইতো, আম পড়তো। তো এখন সবগুলোই কেমন জানি সবকিছু উল্টোপাল্টা হয়ে গেছে অনেকটা, যে শীতকালের সময় শীত পড়ে না, বর্ষার সময় বৃষ্টি পড়ে না, গরমের সময় ভয়ঙ্কর গরম থাকে। এটা চেঞ্জ হয়নি, এটা আরো খারাপ হয়েছে। তো এখন তাও একটু রাতে বা হালকা হালকা বাতাস থাকে, বাট হিউমিডিটি অনেক হাই। তো এই সময়ের জন্য আপনারা যারা যারা যেখানে বেড়াতে যেতে যাচ্ছেন, ছুটির দিনে সবাই বেড়াতে ভালোবাসে। তো আপনারা আশা করি যে অনেকেই ওই যে নতুন বর্ষ বরণ করার জন্য পান্তা ভাত খান, ইলিশ খান, এটা একটা ট্রেডিশন। তারপর হচ্ছে অনেকে রমনার বটমূলে যেতেন, আমরা ছোটবেলায় শুনতাম, গান শুনতে যেতাম। তারপর হচ্ছে মেলা হইতো আমাদের, ওই যে আহ, মেলার মধ্যে বাঙালি যে মেলাটা, ওখানে চরকি ছিল, এটা কি বলে, ওই যে আপনার রাইড, তারপর হচ্ছে আপনার বায়োস্কোপ, বই, অনেক কিছু ছিল। তো বেসিক্যালি হচ্ছে পয়লা বৈশাখটা একটা সময় খুব সিম্পল টাইম ছিল, যেখানে হচ্ছে যে বাংলাদেশিরা খুব সুন্দর করে বাঙালির কালচারে এবং রংগুলো খুব সুন্দর করে দেখা যেত। তো সময়ের সাথে সাথে অনেক চেঞ্জ হয়েছে, অনেক মডার্ন অনেক কিছু হয়েছে। বাট মডার্ন হওয়ার সাথে সাথে আমাদের দেশ থেকে অনেক কিছু যেটা জিনিস, বাঙালি জিনিস, এই জিনিসগুলো হারাই যাচ্ছে। যেমন আপনি এখন রাস্তায়, আমরা আগে প্রায় বাঁশি বাদকে বাঁশি শুনতে পেতাম, তারপর এখন কোকিল গান গাচ্ছে, এগুলো শুনতে পাইতাম। এগুলো এখন আর নাই। আপনার একটা সময় প্রচুর কাক দেখতাম, কাক সব জায়গায় কা কা করতো। ধরেন আগে আমাদের, একটু কথা বলেন তারপর পারফিউম নিয়ে কথা বলবো, হ্যাঁ। তো ছোটবেলায় যেগুলো জানতাম, যে আমাদের তো সময়টা ছিল ডিফারেন্ট, আমাদের সময়টা ছিল হুমায়ুন আহমেদ, আইয়ুব বাচ্চু, এই এরা, ঠিক আছে। তো আমরা আবাহনী মোহামেডান, ওই সময় খুব জনপ্রিয় একটা প্রতিদ্বন্দ্বী দুইটা দল ছিল। আমাদের সময়টা ছিল এরকম, ব্যান্ড মিউজিক এরা ছিল, ক্যাসেট ছিল, সিডি আমরা অনেক পরে পাইছি। তো আমরা খেলাধুলা করতাম, মাঠ ছিল আমাদের অনেক। তো আমাদের স্কুলের পিকনিক, বাঙালি নববর্ষ, নিউ ইয়ার, প্রত্যেকটা জিনিস, ঈদ, কোরবানির ঈদ, যে কোরবানির ঈদে যে মজাগুলো করতাম আমরা, এগুলো আপনারা হয়তো এখন আর পান না। কারণ আমরা ধরেন গরু কিনে নিয়ে আসতো, যখন ধরেন আমরা 1 সপ্তাহ ধরে গরু গরু পালতাম ক্যাম্পাসের মধ্যে। ওটা ধরেন ঘাস টাস খাওয়ায়, মানে ভুসি টুসি খাওয়াই মোটা তাজা করতাম, ওটা নিয়ে হাঁটতাম, হ্যাঁ। তো ছাগল কিনলে কলা পাতা খাওয়াইতাম, কাঁঠাল পাতা খাওয়াইতাম। তো এই একটা যে জিনিস, আমার এইগুলো খুব লাইফ খুব মিস করি আমি। ধরেন ক্যাম্পাসে থাকলেও সবার এটার প্রতি আগ্রহ ছিল না, আমার ছিল খুব। তো মাঝে মাঝে দুইটা গরুর ওই যে রশি কেটে দিতাম, তো গরু দুটা মারামারি করে, হ্যাঁ। তো এই মজাগুলো এখনকার পোলাপানের পায় না। আমরা চকলেট বোম, ছোট ছোট মুড়া, তারাবাতি জ্বালাইতাম। এগুলো ছিল একটা সময়, হ্যাঁ। মোবাইল ফোন ছিল না, কিন্তু যা যা ছিল ভাই, মোবাইল ফোন এখন সব নিয়ে নিছে, হ্যাঁ। আপনি হাতের মধ্যেই সব পাচ্ছেন, কিন্তু আসলে সত্যিকার অর্থে কিছুই পাচ্ছেন না। তো পয়লা বৈশাখটা আমার যতদূর মনে পড়ে, খুব সুন্দর বৃষ্টি হইতো, মেঘ আসতো, রোদ থাকতো, গরমও থাকতো। তো আপুদের দেখতাম সুন্দর করে সেজে গুজে, চুলের মধ্যে ওই যে ফুল লাগায়। তো ওই সময় একটা গান ছিল খুব ছোটবেলা আমাদের, গান সেটা হচ্ছে ফিডব্যাকের গান। সবাই জানেন এটা কি, সবাই জাতীয় বৈশাখের গান জানে, যে মেলায় যাই রে। এটা আমাদের ছোটবেলায় শোনা, আমাদের ফিডব্যাক আমাদের সময়েরও আগে, ফিডব্যাক, সোলস, এই ব্যান্ডগুলো আমাদের সময়ের আগে। তো আমাদের ওই কার্নিভাল কার্নিভাল একটা ভাইব ছিল, ছুটি, হ্যাঁ। তো এই ছুটির দিন আমরা কি করতাম, বাইরে যেতাম, ঘুরতাম, সব চুপচাপ, স্কুল ছুটি। তো এটা মজার জিনিস ছিল। বাট আমি যেটা ম্যাক্সিমাম দেখতাম, সবাই বিভিন্ন জায়গায় ঘুরতো, মানুষের আনন্দ দেখতে ভালো লাগতো। তো আপনারা যদি বাইরে যান, বাইরে যাওয়ার জন্য আমার ছেলেদের জন্য মেয়েদের পারফিউম আমার কাছে খুব বেশি নেই। অনেকে বলেন মেয়েদের পারফিউমের রিভিউ করি না কেন। মেয়েদের পারফিউম আমার কাছে একসময় ছিল 70-80-র উপরে পারফিউম ছিল মেয়েদের, কারণ আমি কালেক্ট করতাম, ডিক্যান্ট করতাম। বাট একটা সময় আমাদের কমিউনিটিতে অনেক আপুরে এসে পড়ে, এবং তারা ওদের নিজস্ব গ্রুপ করে, এবং ওরাই ডিক্যান্ট প্রোভাইড করা শুরু করে, এবং তাদের প্রচুর ডিক্যান্ট থাকে। যে কারণ হচ্ছে যে মেয়েরা আমার ছেলেদের পেজ থেকে, আমার না, সব ছেলেদের পেজ থেকে মেয়েদের ডিক্যান্ট কেউ আর কিনে না। তো আমি বেসিক্যালি হচ্ছে বাধ্য হয়ে আমি আস্তে আস্তে মেয়েদের পারফিউম সেল করতে বাধ্য হয়েছি। আমার কাছে দুই একটা আছে এখনো, বাট যেগুলো আমি নিজে ইউজ করি। বাট মোস্টলি সব ছেলেদের পারফিউম, এই কারণে ছেলেদের পারফিউম বেশি রিভিউ করা হয়। আপনার মেয়েদের পারফিউম রিভিউ দেখতে চাইলে, মেয়েদের আমাদের বাংলাদেশে যারা আপুরা আছেন তাদের থেকে দেখতে পারেন। তো যে 5টা পারফিউমের কথা হলো, 5টা পারফিউমে 5টাই আমি পিক করছি ফ্রেশ এবং ব্লু টাইপের। একটা হচ্ছে একটু গ্রিন, মেবি একটু মানে বলবো যে একটু পেপারি স্ট্রং, বাট
আমার কাছে কোনো আজকে নিশ পারফিউম দেখাবো না, দামি কোনো পারফিউম আমার কাছে এখন, আমি যদি জিজ্ঞেস করি আমার 2টা পারফিউম কেনার ইচ্ছা আছে, বাট এখন হাতে টাকা নেই, সত্যি কথা, ঠিক আছে? টাকা একটা বড় খারাপ জিনিস। হাতে যখন থাকে তখন পারফিউম কেনার মতো থাকে না, যখন অনেক পারফিউম থাকে তখন মানে কোনো টাকা থাকে না, এরকম একটা অবস্থা। টাকা আমার সত্যি কথা বলতে সেভ করতে পারি না। আপনাদের অনেকে হয়তো অনেক ওয়াইজ ব্যাংকে সেভ করেন, মাটির ব্যাংকে সেভ করেন। আমি আসলে যে কাজটা করি আমার কাজটা একটু নেশার মতো, যে আমি পারফিউম কিনি, বেচি, রিভিউ করি, আবার কিনি। তো আমি সত্যি কথা বলতে টাকা সেভ করতে পারি না। তো যদি 2টা বিস্ট মোড পারফিউম কথা বলেন, বাংলাদেশে একটা জিনিস বলে রাখি রিভিউ শুরুর আগে, অনেকে বলেন ভাইয়া বাজেটের মধ্যে এমন একটা পারফিউম সাজেস্ট করেন যেটা সারাদিন থাকবে, 7-8 ফিট দূরে প্রজেক্ট করবে, এবং এই পারফিউমের আশেপাশে কোনো পারফিউম পাত্তা হবে না, এবং এই পারফিউম কমপ্লিমেন্ট পাওয়া যাবে, এবং এই পারফিউম 2,000 টাকার মধ্যে বলেন। এখন এটা শুনে হাসে, গ্রুপের মধ্যে যারা আছে তারা ওদেরকে ট্রোল করে, বাট আমি ট্রোল করি না। কেন? বিকজ যারা নতুন আসেন তাদের মধ্যে আমি এক্সাইটমেন্টটা বুঝি, কারণ আমি একটা সময় আমি নিজেও নিউবি ছিলাম যখন আমি পারফিউম গেমে ঢুকি। আমার আশেপাশে এত রিভিউয়ার, এত পারফিউম, আমি কয়টা পারফিউম কিনবো? তখন তো শুরুর দিকে ভাই পুরো দুনিয়াটা কিনে ফেলতে ইচ্ছা করতো। ওকে, তো আপনি জিনিসটা একটু শুনেন, তারপরে আমি বলি, ঢুকবো রিভিউতে। তো ওই ওই জিনিসটা আসলে সবাই চায়, এবং ধরেন সবার কাছে কিন্তু মানে আনলিমিটেড টাকা থাকে না, সবাই কিন্তু মানে উচ্চবিত্ত ফ্যামিলির না। তো যারা ধরেন একটু মোটামুটি স্টুডেন্ট কিংবা ইয়াং, হাতে ধরেন নতুন চাকরি শুরু করছেন বা সামথিং, আপনাদের বেতন ধরেন খুব বেশি না, ঠিক আছে, আর্নিং খুব বেশি না, আপনার ওই অল্প আয়ের মধ্যে আপনার চাচ্ছেন একটা পারফিউম এমন কিনতে যেটাতে আপনি নিজে খুশি হবেন, সবাই খুশি করতে পারবেন, এটা দের ইজ নাথিং রং উইথ ইট। হ্যাঁ, এটা নিয়ে কাউকে হাসাহাসি করা উচিত না। বাট টু বি অনেস্ট, রিয়ালিটি যদি জিজ্ঞেস করেন কোনো মানে বায়াস ছাড়া, হ্যাঁ, যে কোনো ধরেন আমি কারোর দিকে বায়াসড হয়ে হ্যাঁ কিছু বলতেছি কাউকে খুশি করার জন্য, এটা যদি না বলি, জাস্ট ফ্র্যাঙ্কলি ট্রুথটা বলি, মোস্ট অফ দ্য টাইমে আপনি যত টাকা স্পেন্ড করবেন তার উপরে পারফিউমের ম্যাক্সিমাম কোয়ালিটি, লংজিভিটি এগুলো ডিপেন্ড করবে। বাট এটা ছাড়াও একটা তথ্য আছে, মানে একটা ইনফরমেশন দিব, সেটা হচ্ছে যে সব দামি পারফিউম কিন্তু লং লাস্টিং হয় এমন না। অনেক ন্যাচারাল পারফিউম আছে যেগুলো লংজিভিটি অত ভালো না, কিন্তু এটার ব্লেন্ড অনেক সুন্দর। আবার অনেক আছে খতরনাক টাইপের পারফরমেন্স, ইব্রাহিম আল কুরেশি, উদ, এগারুদ, কিন্তু এই পারফিউমগুলো নেওয়া যায় না। আমি পার্সোনালি নিতে পারি না, বাংলাদেশের ওয়েদার আমি উদ ইউজ করার কোনো স্কোপ দেখি না, শুধু শীতকাল ছাড়া। তো আমার কাছে এটা হচ্ছে আমার ওয়ার্ড। এখন একটা জিনিস বুঝবেন, এক একজনের কাছে এক জিনিস মানে স্পেশাল। আমার কাছে যেটা ভালো লাগবে সেটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে, এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। সবাই একরকম না। আমরা যদি সবাইকে অ্যাকসেপ্ট করতে পারতাম যে অন্য দেশের, অন্য কালচারের, হ্যাঁ, আমরা সবাইকে আমাদের মতো ভাববো কেন, সবাই আমার মতো হবে, আমার মতোই খাবে, এরকম আশা করা ঠিক না। এটা আসলে আল্লাহ সবাইকে ডিফারেন্ট ভাবে বানাইছে, তাই না? তো পারফিউমের ক্ষেত্রে যেটা হয় যে আপনি পারফিউম গরমকালে, আমাদের দেশে যেই গরমটা, একদম শুনে রাখেন, যেই গরমটা এখন পড়তেছে এবং সামনে পড়বে 2-3 মাস 4 মাস, হ্যাঁ, এর সঙ্গে যে হিউমিডিটি, আর্দ্রতা থাকবে বাতাসে, এই ওয়েদার আমি বারবার বলি পারফিউম ইউজ করার জন্য সুইটেবল না। আপনারা যদি জিজ্ঞেস করেন, আমি বলবো যদি আপনাদের মানে মনে হয় পারফিউম কিনে এখানে একটা ওয়েস্ট, আপনার পারফিউম কিনেন না, টাকাটা সেভ করে রাখেন, স্পেন্ড করেন না, ঠিক আছে? পারফিউম কেনার কোনো অর্থ নাই, বিকজ আপনি যে জিনিস চাচ্ছেন সেই জিনিস এই পারফিউমগুলো থেকে পাবেন না, ঠিক আছে? কারণ সারাদিন কোনো পারফিউম লাস্ট করে না, মানে গরমে উড়াই নিয়ে যায়। তো মোস্ট অফ দ্য পারফিউম 95-97% পারফিউম, এর মধ্যে 2-3টা পারফিউম আছে, গ্যানিমের একটা আছে হচ্ছে আপনার মেগা মেয়ার, হ্যাঁ, এই 2টা নিশ পারফিউম ভয়ঙ্কর লাস্ট করে। আপনি অ্যাকোয়া দুবাই নিতে পারেন, অ্যাকোয়া দুবাই 7-8-10 ঘন্টা থাকে, সেটা হচ্ছে আল হারামাইনে, এটি মোটামুটি একটু চিপের মধ্যে, বাট রেস্ট অফ দেম সারাদিন থাকবে না। তো আপনি একটা ডিক্যান নিয়ে পকেটে ক্যারি করবেন, 5 ml 10 ml এরকম ডিক্যান যেগুলো পাওয়া যায়, যে কোনো পেজ থেকে আপনারা নিতে পারেন, অনেকেই ডিক্যান করে। ডিক্যানটা নিয়ে জাস্ট কালকে টার্গেট করে পকেটে নিয়ে ঘুরবেন, ওই 5 ml 10 ml যাই নিন, ওটা আপনি সারাদিন ইউজ করতে থাকেন, 2-3 ঘন্টা পরে স্প্রে করেন, পারফিউমটা সারাদিনই মোটামুটি লাস্ট করবে। এটি হচ্ছে ট্রিক, এছাড়া কোনো ট্রিক্স হ্যাক্স নাই। এছাড়া এর বাইরে যেটা করতে পারেন যে আপনারা শাওয়ার করবেন প্রতিদিন, ডিওডোরেন্ট ইউজ করবেন। ম্যাক্সিমাম ছেলে পেলে বাংলাদেশে ডিওডোরেন্ট ইউজ করে না। ডিওডোরেন্ট ইউজ না করলে যেটা হচ্ছে আপনার আর্মপিট থেকে খুব বাজে ধরনের ঘামের স্মেল হবে, সেটা হচ্ছে খুবই অফ পুটিং, যতই পারফিউম দেন ওটার কাভার হয় না। আমি আজকে একটা ভিডিও দেখতেছিলাম, জিমে একটা ছেলে বলতেছে যে ভাইয়া আজকে 7-8টা ভাই আসছে, সবার গায়ে থেকে ভয়ঙ্কর বিশ্রী বোটকা গন্ধ আসতেছে, আমি থাকতে পারছি না, পারফিউম স্প্রে করি, এটা করি, বাট সবাই গোসল করে না, জামা কাপড় চেঞ্জ করে না, ময়লা কাপড় পরে বারবার আসে। তো পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ, একই সঙ্গে পারফিউমকে এনহ্যান্স করার জন্য মানে পরিষ্কার থাকা উচিত। আপনার জামা কাপড় যদি একটু ময়লা হয়ে যায়, অনেক ঘামছেন, ওটা লন্ড্রি দিয়ে দেন, নিজেকে ধুয়ে ফেলেন, একটা ক্লিন জামা কাপড় পরেন যেটা থেকে আপনার ফ্রেশ একটা ফিল আসবে, ঠিক আছে? ওই ক্ষেত্রে পারফিউম এনহ্যান্স হয়। এছাড়া আপনি লোশন ইউজ করতে পারেন, জেলি ইউজ করতে, পেট্রোলিয়াম জেলির উপর পারফিউম ইউজ করলে একটু বেশি সময় থাকে। আর আমি একটা রিসেন্ট হ্যাক বলি, সেটা হচ্ছে আমি আমার চুলে পারফিউম স্প্রে করি। এখন চুলে স্প্রে করলে পারফিউম আমার স্কিনের চেয়ে 4-5 গুণ বেশি থাকে। আমি জানি না এটা কেমনে, বাট চুল খুব ভালো হোল্ড করে, শার্টের চেয়ে বেশি আমার চুলে হোল্ড করে পারফিউম। অ্যামেজিং, এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস। তো পারফিউমগুলোকে বলি, তারপরে কিছু কথা বলবো, এক্সট্রা কথার উপরে এক্সট্রা কথা। ওকে, ফার্স্ট পারফিউম হচ্ছে চিপ, যেটা হচ্ছে লাতাফা নাজ দিয়া, এটার নাম হচ্ছে আপনার ইন্টেন্স। ওকে, এটা আমার নাম হচ্ছে কয়েক মাস আগে। এই পারফিউমটা চিপের মধ্যে খুব ভালো, একদম ফ্র্যাঙ্কলি বলি, এই পারফিউম থেকে কোনো নিশ লেভেলের আশা করেন না, যে ব্লেন্ড আশা করেন না যে ভাই এটাতে ন্যাচারাল স্মেল থাকবে। এটার সঙ্গে আপনার জন পল লেবো লে পারফিউম, আর এই আরেকটা কি আছে যেটা গ্রিন, প্যারাডাইস প্যারাডাইস গার্ডেন না কি জানি, হ্যাঁ,
ওগুলোর সঙ্গে এগুলো মিল আছে, বাট ব্লেন্ড যদি বলেন ওই 10-15 হাজার টাকার পারফিউম, এটা 2,000 টাকার সামথিং এর পারফিউম, সেম জিনিস আশা করতে যায় না। বি প্র্যাকটিক্যাল, দেন সবসময় আপনার মন ভালো থাকবে। আপনি যদি 2,000 টাকার পারফিউম কিনে আশা করেন 15,000 টাকার লটারি জিতে গেছি, এরকম খুব কম হয়, ঠিক আছে? তো যেই বাজেট অনুযায়ী এই পারফিউমগুলো কিনবেন, সেই বাজেট অনুযায়ী এগুলো যথেষ্ট ভালো। হ্যাঁ, এবং এটাতে আমি কোনো খারাপ কিছু দেখি না, আমি নিজেও ইউজ করি। এই পারফিউমটা হেভি স্ট্রং, মানে হেভি ফিল দেয়। আপনি যদি 7-8টা স্প্রে করেন, আপনার সারাদিনের জন্য মানে যথেষ্ট। এবং এটা প্রজেক্ট করা অনেক ভালো, বাট একটা অসুবিধা হচ্ছে এটা ওপেনিংটা সিনথেটিক। তো এটার হ্যাক হচ্ছে কি আপনার, মানে এটা লাগানোর ট্রিক্স হচ্ছে আপনি যখন বাইরে যাবেন, বাইরে যাওয়ার আধা ঘন্টা আগে শার্টে স্প্রে করবেন হেভিলি, শার্ট পাঞ্জাবি যেটা, এরপর আপনি পরবেন, দেখবেন যে আপনার সিনথেটিকনেসটা আসতেছে না, ঠিক আছে? তো এটা খুব সুইট, ট্রপিক্যাল, ফ্রেশ একটা পারফিউম, অনেক সুইটনেস আছে এটার সাথে। এটা আমি বলবো যে আমাদের গরমে ভালোই যাবে, খারাপ যাবে না। সেকেন্ডটা দেখা হচ্ছে একটু দাম বেশি, এখন এটার দাম 3,500-4,000 এরকম হয়ে গেছে, নটিকা ভয়াজ। এবং আমি 200 ml কথা বলছি না, 100 ml দাম এখন 3,500-4,000 টাকা এরকম দাম। আপনি যদি 200 ml কেনেন, মেবি এটার দাম এখন 6,500 এরকম বা 7 এরকম, আমি এক্স্যাক্টলি শিওর না, কারণ প্রত্যেক দিনই দাম বাড়তেছে। নটিকা ভয়েজ বাংলাদেশের অনেক পুরনো কমিউনিটিতে অনেক পুরনো মেম্বাররা ইউজ করছেন। আমি যতদূর জানি আমাদের কমিউনিটি হওয়ার আগে থেকে মানুষজন ইউজ করতেছে, এটা বিদেশি ইউজ করে। এই পারফিউমটা খুবই পপুলার, বাইরে থেকে প্রায় আসতো, এখনো আসে। তো এই নটিকা ভয়েজের ব্যাপারটা হচ্ছে ভেরি সিম্পল, কোনো সিট্রাস নাই, লেবুর কোনো সুগ্রান নাই, এটার মধ্যে কোনো সুইটনেস নাই। এটা হচ্ছে একটা সল্টি অ্যাকোয়াটিক বেসিক, যেটা একদম বোঝায় যে একদম বেসিক অ্যাকোয়াটিক বলতে যেটা বোঝায় এটা হচ্ছে এটা। আপনি একদম শুরু করতে যাচ্ছেন একটা পয়েন্টে যে আমি একটা ফ্রেশ পারফিউম নিব, ক্রিস্প ক্লিন অ্যাপল, গ্রিন অ্যাপল, সল্টি অ্যাকর্ডস, ওশিয়ানিক অ্যাকর্ডস, এটার মধ্যে মাস্ক আছে, এবং আই থিঙ্ক একটা নোট আছে কিউকাম্বার থাকতে পারে। পারফিউম যখন আপনি প্রথমবার স্মেল করবেন, আপনি যখন স্মেল না করে থাকেন, আপনি কিন্তু একটু অবাক হবেন, কারণ আমি যখন প্রথম স্মেল করছি আমি ভাবছি এটা সমুদ্রের মতো গন্ধ, মেবি ভার্সাচি পুরোমোটার মতো হবে, যে সিট্রাসি বা কি বলে যে, মানে কি বলে যে একটু লেবু 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 টাইপের। এটার মধ্যে এরকম কিছু নাই, এটার মধ্যে অনেকটা সামুদ্রিক এই লোনা পানির একটা স্মেল আসে, যেটা হচ্ছে খুবই ম্যাসকুলিন এবং খুব স্ট্রং। এটা আপনার মাস্কি অনেক। তো গ্রিন অ্যাপলটা অনেক দিন ইউজ করার পরে বোঝা যায় যে এটা গ্রিন অ্যাপল আছে, বাট পারফিউমটা অনেক লং লাস্টিং, স্টিল 200 ml কিনে রাখলে আপনি অনেক ভালো সার্ভিস পাবেন। এটা আপনি ইউজ করতে পারেন ডে টাইমের জন্য। ওকে, থার্ড একটা দেখা, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে, মানে এই হাউস, এই লাইন নিয়ে অনেকের কোশ্চেন আমি দেখতেছি, এবং ম্যাক্সিমাম নিউ মেম্বার্স। এখন ওনাদেরকে আমি আসলে জাজ করতে চাই না, বিকজ ওনাদের এক্সপিরিয়েন্স কম, ওনাদের ধৈর্য কম। তো আমার একটা সময় ফেজটা ছিল যে আমি অনেক তাড়াতাড়ি পারফিউম কিনে খুব তাড়াতাড়ি বিরক্ত সেল করে দিতাম, এরকম অনেক পারফিউম সেল করে দিচ্ছি, পরে আর কিনতে পারি নাই। একটা পারফিউম যে দেখাবো সেটা হচ্ছে হাওয়া সাইজ, এখন এই মুহূর্তে খুব ভালো প্রাইসে আছে, 3,000 টাকার আশেপাশে। এই পারফিউম যখন ফার্স্ট কিনি এটার দাম ছিল 6,500 টাকা। তো এখন কোনো একটা কারণে ওরা হিউজ সেল দিচ্ছে, এবং এই লাইনটার ম্যাক্সিমাম হাওয়াস ফায়ার বাদ দিয়ে প্রত্যেকটা আপনার 3-3.5 এরকম প্রাইসে চলে আসতেছে। তো হাওয়া সাইজ কিনবেন কি কিনবেন না, এটা টোটালি আপনার বিষয়, কারণ আপনার যদি অনেক বাজেট কনস্ট্রেন্ট থাকে যে আপনার ভাত খাবো না পারফিউম কিনবো, সেক্ষেত্রে এইগুলো পারফিউম কিনবেন না। আমি আপনার একদম স্ট্রিক্ট বলে রাখি, কারণ অনেকের অনেক কষ্টার্জিত টাকা, আমি বুঝতে পারি যে স্টুডেন্ট পড়ায়, অনেকে ধরেন সারা জীবন না, সরি, 6 মাস জমা একটা পারফিউম কিনে, ঠিক আছে? তাদের কাছে এই ধরনের পারফিউম অনেক স্পেশাল, তাদের এক্সপেকটেশন অনেক হাই থাকে। পারফিউম থেকে যদি আপনি মনোপুত আপনি রেজাল্ট না পান, তখন আপনার মন খারাপ হতে বাধ্য। সেই ক্ষেত্রে আমি বলবো যে পারফিউমের স্পেন্ড না করে আপনি অন্য কিছু কেনেন, বডি স্প্রে কিনেন, ডিক্যান কিনেন, সেক্ষেত্রে বেটার। হাওয়া সাইজের পারফরমেন্স যথেষ্ট ভালো। এটার থেকে যদি আপনি 10 ঘন্টা আশা করেন, 7-8 ঘন্টা এটা পাবেন না। হাওয়াসের কোনো ফ্ল্যাঙ্কার থেকে পাওয়া যায় না। হাওয়াস ব্ল্যাক, আর ফায়ার দেয় 8 ঘন্টা 7-8 ঘন্টা, সেটা শীতকালে। গরমকালে অ্যাজ আই সে ম্যাক্সিমাম পারফিউম লাস্ট করে না। এটা কিন্তু আপনার ফ্রেশ প্লাম, অনেকটা হাওয়াসের মতো স্মেল হলো, অনেক আপগ্রেডেড। এটা পরে অনেক সুন্দর হয়, এবং ড্রাইটা অনেক আরো সুইটার, হাওয়াসে একটা ফিল দেয়, হাওয়াসে একটা ভাইব থাকে, বাট হাওয়াস হচ্ছে অনেক সুন্দর লাগে, এবং এটার প্রজেকশন হাওয়াস হচ্ছে অনেক স্ট্রং। হাওয়াস আইস লাগাতে পারেন। আমার রিভিউগুলো দেখেন, বেসিক্যালি আমি সব পারফিউম রিভিউ আমার মেইন চ্যানেলে করছি। সবসময় রিভিউ দেওয়ার পরেও অনেক রিভিউ নিচে এসে বলে, ভাই হাউ ইজ ইট? আমি না অবাক হয়ে যাই যে ভাই আমি তো রিভিউ করে বললাম অলরেডি, আবার যদি বলতে হাউ ইজ ইট ভাই, তাহলে তো ভাই মুখে হাত তুলে খাওয়া দেওয়ার মতো। তো 4 নম্বরটা দেখাই, সেটা হচ্ছে যে এইটা একটা পারফিউম, এইটা একটা সিরিয়াসলি গুড পারফিউম, আর্মাফে ক্লাব ডি নুই আইকনিক। এটা নিয়ে এখন খুব একটা মাতামাতি নাই, খুব হাইপ নাই, বাট এই পারফিউমটা যখন আমি ফার্স্ট ট্রাই করি, আমার কাছে মনে হচ্ছে ওটা বেসিক ব্লু টাইপের পারফিউম, ব্লু ডে শ্যানেলের মতো, মনে ফ্রেশ পোলো ব্লু এই টাইপের, বাট আমার কিছু মনে হয় নাই। বাট সময়ের সাথে সাথে আমি একটা জিনিস বুঝছি, এই পারফিউম পারফরমেন্স এইটা আনটোল্ড, এই দুটো পারফরমেন্স অনেক ভালো। আবার এইটা অনেকে জিজ্ঞেস করছেন, ভাইয়া এটা পারফরমেন্স পাচ্ছি না, এই যে এটা আরবান এলেক্স, এটা পারফরমেন্স খুব ভালো না, এটা মোটামুটি অ্যাভারেজ, এবং এটা যতই আপনি ম্যাসারেট করেন কোনো লাভ হবে না। এইটা যথেষ্ট স্ট্রং। ব্লাডি শ্যানেল এক্স্যাক্ট ফিল পাবেন না। ওপেনিং ব্লাডি শ্যানেল অনেক সুন্দর। ব্লাডি শ্যানেল ওপেনিং আমি বলবো যে আপনার কি বলে, কোথায় রাখছি, এখানে ছিল, হ্যাঁ। ব্লাডি শ্যানেলের যে ওপেনিং, সেটা হচ্ছে আপনার অনেকটা গ্রেপ ফ্রুট, ফ্রেশ, হ্যাঁ, জেস্টি, আবার এটা পরে ইনসেন্স হয়ে যায়, ডার্ক হয়, স্পাইসি হয়। এটা আপনার ডার্ক স্পাইসি হয় না, এটা হচ্ছে ডে টাইম ভার্সন অফ ব্লাডি শ্যানেল, এবং এটা পারফরমেন্স 7-8 ঘন্টা ইজিলি শার্টে থাকে।
বা শার্ট আর স্কিন কিন্তু সেম না। এবং আরেকটা জিনিস হচ্ছে, আপনি অনেক সময় মানুষ হেভি স্প্রে করতে করতে নোজ ব্লাইন্ড হয়ে যায় পারফিউমের, তখন আর কোনো স্মেল পায় না। এইটা তার নিজের দোষ, বিকজ সে যেভাবে পারফিউম ইউজ করছে ওটা করতে সে নাকটাকে ইউজ করে ফেলছে যে ভাই আমি 10, 15, 20টা স্প্রে না করে স্মেল পাই না। এটা আসলে আপনার লং টার্মে অনেক ক্ষতি করে, আপনার নাকেরও ক্ষতি করে, সেন্সেরও ক্ষতি করে। এই পারফিউম 4, 5, 6 স্প্রে দিলেই ইনাফ ফর 5, 6, 7, 8 ঘন্টা ইজিলি আপনি 8 ঘন্টা যাবে না, 6, 7 ঘন্টা ইজিলি পাবেন শার্ট থেকে, এবং ভালো প্রজেক্ট করে। 2 ঘন্টা খুব ভালো প্রজেকশন পাওয়া যায়, এটা আপনারা ইউজ করতে পারেন। সুন্দর একটা পারফিউম ফর সামার। তো লাস্ট যেটা দেখাই সেটার পরে কিছু কথা বলবো। লাস্ট পারফিউমটা হচ্ছে ডিজাইনের, এই 5টার মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ এটা। এটা এক সময় 100 ml ছিল আপনার 4500-তে পাওয়া যেত, ওকে, এত কম ছিল। এখন আপনার 100 ml এর দাম অ্যারাউন্ড 6500, 200 ml এর দাম 8000 সামথিং, 8500 এরকম কাছাকাছি। এটা হচ্ছে ক্যারোলিনা হেরেরা 212 এনওয়াইসি ম্যান। এনওয়াইসি কেন বললাম, এনওয়াইসি কোথাও লেখা নাই, এটা নতুন ভার্সন। হ্যাঁ, আগের ভার্সন যেগুলো ছিল 212 এনওয়াইসি ম্যান, এবং ওইটার ফুল বটল ছিল এরকম এই গ্রে কালারের, মানে এই মেটালিক কালারটা, মানে এরকম ট্রান্সপারেন্ট বোতল ছিল না যতটা মনে পড়ে। তো আগের যে বোতলগুলো, এগুলোর সঙ্গে এটার চেঞ্জ খুব বেশি একটা হয় না, স্মেল লংজিভিটি অলমোস্ট সেম। আমি খুব একটা ডিফারেন্স পাই না, স্মেলে অ্যাটলিস্ট কোনো চেঞ্জ হয় না। একটা গ্রাসি গ্রিন ভেটিভার ওই টাইপের, একই সঙ্গে কিছু সিট্রাস থাকতে পারে, বাট গ্রিন পেপারি টাইপের স্মেল, স্পাইসি, ম্যাসকুলিন, ফ্রেশ, স্পোর্টি। এই পারফিউমটা হচ্ছে ভালো জিনিসটা হচ্ছে এটার মধ্যে কোনো তেমন সুইটনেস বা সেক্সি সুইটনেস বা সিট্রাস ওরকম নাই, বাট একটা ম্যাসকুলিন ফিল দেয়, যেটা হচ্ছে আপনার ইয়ে থেকে পাবেন, নটিকা বয়েস থেকে পাবেন। হ্যাঁ, এই পারফিউমটা ভেরি লং লাস্টিং, এটা নিয়ে এখন কেউ কথা বলে না। আপনি এটা যদি কেনেন, এটা আপনার ম্যাগনেটিক ক্যাপটা অনেক ভালো। হ্যাঁ, এইটা 212 ভিআইপির চেয়ে অনেক বেশি লাস্ট করে, বাট এটার মধ্যে যারা আবার ওই যে গ্রিন পছন্দ করে না, তারা এটা অ্যাভয়েড করতে পারেন, বাট ট্রাই না করে কোনো পারফিউম কিনবেন না। তো কিছু কথা বলবো, অ্যাজ ইউজুয়াল মাথায় ছিল, এগুলো কথা বলি। ছোটবেলা নিয়ে কথা বলতেছিলাম, আপনারা অনেকে হয়তো এক্সট্রা কথাবার্তা পছন্দ করেন, অনেকে পছন্দ না করলে ভিডিও পরে আপনারা পজ করে চলে যেতে পারেন, অসুবিধা নেই। আজকে সবগুলো নাম লিখে দিবা, ভাইয়া বলছে পারফিউম নাম লেখেন না কেন? আসলে একটু লেজি। হ্যাঁ, আমি 2টা ভিডিও একসঙ্গে এই চ্যানেলের জন্য করি, মেইন চ্যানেলের জন্য 2টা ভিডিও করি, তো একসঙ্গে আপলোড করতে গেলে লিখতে হয়, অনেক এডিটিং করতে হয়, মানে ভিডিও না বাট সব, মানে আপনার ভিডিওর যতগুলো আপনার ডিটেলস লেখো, থাম্বনেইল বার করো, এগুলো দেখে মনে হয় যে খুব ইজি কাজ, বাট সময় সাপেক্ষ। তো যতটা পারি সময় চেষ্টা করি সেভ করে কাজ করে, এবং আমি প্রত্যেকটা দিনের একটা কাজের আমার প্যাটার্ন থাকে। আমি সকালে ঘুম থেকে উঠবো, পানি খাবো, কফি খাবো, তারপর নাস্তা করবো, তারপর আমি কাজগুলো দেখবো কি কি আসছে, অর্ডার আসছে কিনা। আমি খুব সিস্টেমেটিক একটা মানুষ, ঠিক আছে। আমি খাতায় সবকিছু লিখে রাখি, কি করতে হবে, বাজারে কি কিনতে হবে। তো বুড়া হয়ে গেছে অবভিয়াসলি, দেখতে পাচ্ছেন। তো তো এই জিনিসটার সুবিধা হচ্ছে কি, মানে বুড়া হয়ে গেলে অনেক কিছু ভুলে যায় মানুষ। এই কোভিডের পরে অনেকে মেমোরি লস হয়েছে, আমারও হয়েছে, এবং ইনজেকশন খাওয়ার পরে স্পেশালি আমি এখন অনেক কিছু ভুলে যাই। অনেকের কাছে আমি মানে খুব লজ্জিত হই, অনেকে দেখলে আমি চেহারা চিনতে পারি বাট নাম মনে আসে না। এটা অনেকে ভাবে যে আমি তার নাম মনে রাখলাম না, বাট আমার কিন্তু সিনসিয়ারলি, যদি ভিডিও দেখে থাকেন একটা জিনিস বুঝছেন যে আমি এখন ডায়াবেটিস প্লাস এই কোভিড ইনজেকশনের কারণে আমার মেমোরি এখন এত খারাপ হয়ে গেছে। আমি ধরেন একটা পারফিউমের নাম মনে করার চেষ্টা করছি, ভিডিওর মধ্যে নাম মনে আসে না, ব্র্যান্ডের নাম মনে আসে না। কারোর সঙ্গে দেখা হইলো, ভাই আপনার দেখছিলাম নামটা জানি কি ছিল, হাসিব না শরীফ, তখন সে বললো আমার নাম নাবিল। তো ওইটার সঙ্গে কোনো মিল নাই। তো অনেক সময় এম্বারেসিং হয়, বাট আমি অ্যাকচুয়ালি সরি, মানে আমাদের সবাই শর্টকামিংস থাকে। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মানে আমাদের ছোটবেলা অন্যরকম ছিল। আমি সবসময় বলি আমাদের বাচ্চা কাচ্চারা খুবই আনফর্চুনেট। এমন না যে ভাই আমাদের টাইমটা খুব পারফেক্ট ছিল, প্রত্যেকটা সময় এরা কিছু কিছু ভালো জিনিস থাকতো ওই সময়, কিছু খারাপ জিনিস থাকতো। আমরা যেহেতু 80s-এর কিডস, 80s-এ আগে আমার দেশ দেখা হয় নাই, পৃথিবী দেখা হয় নাই। তো যারা 70-এ ছিলেন তারা যুদ্ধ দেখতে পারছেন, ওই সময় যারা জন্ম হয়েছে বড় ছিলেন তারা দেশের জন্ম দেখতে পারছেন, তারা 71-এ যুদ্ধ দেখতে পারছেন, তাদের সেই দেশ পরবর্তী ওই কেমন ছিল 10 বছর 80 পর্যন্ত, তারপরে এরশাদ টেক ওভার করলো, ওই সময় কেমন ছিল সবাই দেখতে পাইছে। তো আমরা ওগুলো দেখতে পাইনি, যা শুনছি তা শুনে আমরা এখন দেশ সম্পর্কে জানি। তো 80 থেকে আমাদের মানে বেড়ে ওঠা, তো ওই সময় থেকে আমার দেশ দেখছি। আমাদের দেশে স্টিল 80-র পরে আমি দেশে আসি মেবি 82 বা 83-তে, যখন ছোট ছিলাম। আমার আব্বা মা ছিল রাশিয়াতে, তো আমি হয়েছি ওখানে। তো আব্বা আম্মা যখন, আমার আব্বার যখন পিএইচডি শেষ হয় তখন সে এসে বুয়েটে জয়েন করে। বুয়েটে জয়েন করার পরে আমরা সাদা ক্যাম্পাসে ছিলাম, যেটা হচ্ছে আপনার ঢাকা ভার্সিটির পাশে শহীদ মিনারের কাছে যে ক্যাম্পাসটা। তো ওইখানে আমি মানে অনেক কিছু মানে উইটনেস করছি। ওখানে পাশে একটা হল ভেঙে পড়ে যায় রাত্রের বেলা, এবং এটা অনেকে জানে না, খুব স্ক্যারি একটা মোমেন্ট। আমি ওই সময় আমি আমার রুমে ছিলাম না, আমি ছিলাম অন্য একটা রুমে, যেটা হচ্ছে আমাদের রাস্তা ফেসিং রুম একটা। ওখানে মাঝ শুয়ে আমি হয়তো মেবি ঝড় বৃষ্টি দেখছিলাম, হঠাৎ করে বিকট শব্দ, আমার চোখের সামনে বিল্ডিং এর পুরা হোস্টেলটা ভেঙে পড়লো, অনেক ছাত্র মারা গেছে ওই সময়, এবং এটা অনেক বড় ট্র্যাজেডি ছিল বাংলাদেশে। তো কেন বলছি আমি জানি না, আমি যেটা মনে আসছে তাই বলছি র্যান্ডম। তো ওই সময় আমি দেখতাম যে আমার স্কুলে যেতাম, বুয়েটের স্কুল, হ্যাঁ, যেগুলো আমরা ওই স্কুলেই পড়ছি সারা জীবন, ম্যাট্রিক ওখান থেকে দিছি। তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলে আমার পড়ালেখা, আর কলেজ ছিল বোরহানুদ্দিন কলেজ ফর ফিউ মান্থস। এরপর আমি বাইরে গিয়ে এ লেভেল করি, এ লেভেলের পর ম্যাট্রিকুলেশনও করি,
ডাবল কলেজ যেটা বলে, ডিগ্রি মাস্টার্স পিএইচডি হাফ করে ছেড়ে দিই। তারপর আমি রেস্টুরেন্ট করার একটা ইচ্ছা ছিল, করছি কিছুদিন, ইভেন্ট ম্যানেজমেন্ট করছি, চাকরি করছি এনজিওতে বাইরে, এরপর চলে আসছি। কারণ ওখানে এখন মালয়েশিয়া আসলে আমাদের 16-র পরে থাকা সম্ভব হয়নি। আমাদের ওখানে যেরকম মানে অনেকে ভাবেন যে ওখানে চলে আসলেন কেন, কেউ কিভাবে আসতে চায় বাইরে থেকে, কেউ আসতে চায় না, বিকজ বাইরের লাইফ অনেক আরামের, অনেক মজার। সত্যি কথা বলতে ওখানে আপনি সবকিছু ফ্যাসিলিটিস পাচ্ছেন। ওখানে আসলে সবচেয়ে খারাপ যে জিনিসটা সেটা হচ্ছে যে অকুপেশনে খুব সমস্যা। ওরা খুবই খুবই রেসিস্ট টাইপের লোকজন। ওরা ওখানে স্পেশাল যারা আছে মালয়েশিয়ানরা, ওরা বাঙালিদের চরম ঘৃণা করে। কারণ হ্যাঁ, এত বাঙালি গেছে এবং এত আকাম করছে, ইলিগালি থাকে, সব জায়গায় বাঙালি ময়লা করে, এগুলোই সত্যি কথা। আপনারা যারা গিয়ে যাবেন, ওখানে থাকবেন, তখন বুঝবেন ভাই কেন গালাগালি করে, ওরাং বলে কেন। তো ভালো বাঙালি অনেক আছে, কিন্তু ওই ধরেন 30-40% খারাপ লোকের জন্য আমাদের নাম খারাপ হয়, দালালদের জন্য আমার নাম খারাপ হয়। তো চলে আসলাম কেন, ওখানে বেতন ছিল না, চাকরি ছিল না, বিজনেস অপরচুনিটি ছিল না। ওদের ওখানে প্লেন দুইটা ক্র্যাশ হয়, হ্যাঁ, একটা এয়ার এশিয়ার, একটা হচ্ছে, দুইটা হচ্ছে মালয়েশিয়ান এয়ারলাইন্সের, মোস্ট প্রবাবলি না একটা বা দুইটা এরকম। এরপরে টোটাল বিদেশি দেশ থেকে চলে যায়, ওরা আর এখানে থাকতে চায় না মালয়েশিয়া। ইনভেস্টমেন্ট উঠায় নেয়, আরবরা চলে যায়, ওরা টুরিস্টরা আসে না। তো মালয়েশিয়া মেইন মানে ওদের ইয়েই ছিল, চার্নিং সোর্স ছিল ট্যুরিজম। ট্যুরিজমে যত লোক আসতো প্রত্যেক বছর লাঙ্কাউইতে, এখন আপনারা অনেক মালয়েশিয়া বেড়াতে যান, থাইল্যান্ডে যান, বাট মালয়েশিয়া গিয়ে দেখবেন যে প্রচুর বিদেশি আসে, তারা খাইতে আসে, খাওয়াটা খুব পপুলার ওখানে, ফল, খাওয়া দাওয়া, ঘোরা, সিনেমা, দেখার জায়গা, প্রচুর সুন্দর সুন্দর জায়গা আছে, আপনার পার্ক আছে সুন্দর সুন্দর। মানে দেশটাকে খুব, যদি অনেক বড় দেশ, আমাদের চেয়ে অনেক বড় দেশ, বড় দেশটাকে খুব সুন্দর করে রাখছে। আমরা যেরকম পারি না, আমরা দেশ ময়লা করে ফেলি। তো পারা যায় নাই থাকতে, ঠিক আছে, কোনো একটা কারণে থাকা যায় নাই। কারণ ওখানে থাকলে মেবি আর মানে চাকরি বাকরি অথবা আমাদের ধরেন ভিসা হয়তো এক্সটেন্ড করতো না, কারণ ওরা বিদেশিকে ডিসকারেজ করতেছিল, চলে যাও চলে যাও, স্পেশালি যারা আমরা ব্রাউন, ঠিক আছে। তো আমরা যখন চলে আসি, এরপর আমাদের পরবর্তীতে যারা ওখানে ছিলেন তারাও আস্তে আস্তে ফেরত আসেন 1-2 বছর পরে, সবকিছু বেচে টেচে দিয়ে, গাড়ি কিনে এসেছিলেন, গাড়ি বাড়ি সব বেচে দিয়ে চলে আসছেন। তাদের আরো বেশি কষ্ট হয়েছে দেশে অ্যাডজাস্ট করা। তো বেসিক্যালি সবারই একদিন দেশে আসতে হবে। আমার আব্বার সেটা প্ল্যান ছিল, তো আমরা দেশে আসবো, দেশে সেটেল করবো। তো আমি দেশে আসার পরে আমি অনেক কিছু চিন্তা করছি, কি করবো, যে আমি হ্যাঁ বাংলাদেশে কি করবো। বাংলাদেশে আসলে আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি এখানে বড় হইনি। আমি এখানে 17 বছর দেশের বাইরে ছিলাম, সরি 18-19 বছর দেশের বাইরে ছিলাম। আমি 16-17 বছর দেশ থেকে চলে যাই। তো আমি যখন দেশ থেকে গেছি তখন দেশ ছিল একরকম 97 পর্যন্ত। 90s দেশ ছিল খুব সিম্পল। দেশে যখন বেড়াইতে আসতাম 2-3 বছর পরে, দেশ আমার মানে আমার কাছে মনে হতো যে আমার মতো, হ্যাঁ, ধরেন ক্যাসেট, সিডি এসবের জামানা চলতেছিল, ক্রিকেট, ফুটবল, ফাস্ট ফুড খুব বেশি তখন দোকান হয় নাই, সিম্পল ছিল লাইফ। কিন্তু এরপর আস্তে আস্তে 2010-এর পর, 20-এর পর, তাহলে এখানে বাংলাদেশ অনেক চেঞ্জ। বাংলাদেশ এখন যা ফ্যাসিলিটি আছে ওয়ার্ল্ডের সব জায়গায় ফ্যাসিলিটি সেম এখানে পাওয়া যায়, তাই না? তো আপনি যত ধরনের ফুড খাইতে চান, মানে বিদেশি ফিউশন সবই চলে আসছে এখানে। এক সময় ধরেন সি ফুড পাওয়া যেত না, হ্যাঁ সি ফুড খুব ভালো পাওয়া যায়, অ্যাভেলেবল পাওয়া যায়। স্টেক কত অ্যাভেলেবল ছিল না, এখন সব জায়গায় পাওয়া যায়। তো যেটা বলতে চাচ্ছি যে দেশে এসে আমি চিন্তা করলাম কি করবো। আমি তো মালয়েশিয়াতে রান্না বান্না করতাম, আমার মানে নিজের একটা ছোট ফাস্ট ফুড জয়েন্ট ছিল। তা আমি বার্গারের শপ ছিল আমার সঙ্গে, স্টেক টেক, তারপর হচ্ছে যে আপনার কি বলে ফিশ, হ্যাঁ, ফিশ অ্যান্ড চিপস, এগুলো ছিল আমার দোকানে। আর প্লাস মাঝে মাঝে আমি অন্য ফিউশন টিউশন করতাম। বাট দেশে এসে আসলে আপনার একটা রেস্টুরেন্ট করা তো ইজি না। এখানে অনেক বড় লোকের দেশ ভাই, এখানে আপনার কোটি কোটি টাকা লাগে। আপনি কোটিপতি হয়ে যান, আপনার অলরেডি কোটি টাকা থাকা লাগবে। এটাই হচ্ছে রিয়ালিটি, আপনারা সবাই জানেন। যার বাবার বিজনেস নাই সেখানে কোনো বিজনেস হইতে পারবে না, যদি সে এখন ছোটবেলা থেকে কাজ শিখে না আসে, ছোটবেলা থেকে মানে বিজনেস না করে আসে। সে এখানে নিজের অধ্যাবসায়, যে চাকরির ফ্যামিলির, সে কখনো বিজনেস করতে পারবে না, ইম্পসিবল। এটা অফকোর্স এটার মধ্যে এক্সেপশন আছে, বাট ব্রিলিয়েন্ট কিছু ফিউ লোকজন ছাড়া পারবে না। এখন দেখেন, আমি কথাটা যে বললাম, এখন দেখেন অনেকেই কিন্তু এখন চাকরির দিকে না ঝুঁকে নিজে নিজে উদ্যোক্তা হচ্ছে। ইয়াং ছেলে পেলে রাস্তার পাশে ফুড কোর্ট দাও, মানে ফুড কার্ট দাও, তারপর কাজ করতেছে, পার্ট টাইম জব করছে। কেন করছে? ইন্ডিপেন্ডেন্ট হওয়ার একটা আশা। এই জিনিসটা আমাকে খুব মানে আশা জায়গায় যে ফিউচার অনেক বেশি, মানে ফিউচার জেনারেশন অনেক বেশি স্মার্ট, ওরা ইনশাল্লাহ অনেক ভালো করবে। আমরা যেমন একসময় অনেক ডিপেন্ডেন্ট থাকতাম ফ্যামিলির উপরে, টাকা দাও টাকা দাও, বাইরে যাবো, হ্যাঁ, অনেক বড় হয়ে যাওয়ার পর টাকা যেতাম, ঠিক আছে, যে চাকরি করা পর্যন্ত বা কিছু ঢোকার পর্যন্ত, মানে মাস্টার্স হলো তখন টাকা যেতাম, যে টাকা দাও, টাকা না দিলে চিলাচিলি করতাম। এখনকার পোলাপান হয়তো চায় যারা স্পয়েল, বাট অনেকে আছে কি এখন অনেক ইন্ডিপেন্ডেন্ট, তারা চায় যে আমি একটা চাকরি করবো, এক্সপিরিয়েন্স নিব। এখন আমার দেখা অনেক ছোট ছোট ছেলে পেলে অনেক এক্সপিরিয়েন্স, আমার কাছে খুব ভালো লাগে, ওরা অনেক স্মার্ট। তো এটা বলি যে, এবং আরেকটা জিনিস আমি বলি যে আমি জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্যে সবচেয়ে ভালো লাগছে ছেলেপেলেগুলোকে, কেন যে ওদের মধ্যে যারা রিয়েলি ভালো ছেলেপেলে, যারা শিক্ষিত, শিক্ষা মানে ভালো ফ্যামিলি থেকে আসছে, তারা অনেক সহজ সরল এবং অনেক অনেস্ট। যেটা আমাদের বয়স্ক, মানে আমাদের যারা সমসাময়িক কিংবা আমাদের বাবা চাচা এই বয়সী, তারা সব এক সত্যি কথা বলতে বাঞ্চোর টাইপ, বুড়া লোকজন বাঞ্চোর বাংলাদেশে। এটা আমার এক বড় ভাই বলে গেছে যে বুড়া হইলে মানুষ শয়তান হয়ে যায়, ঠিক আছে। এটা আমি নিজের চোখে দেখছি, কারণ মানুষ অনেক করাপ্ট,
টাকার লোভ, মানে হয়তো নামাজি হুজুর টুজুর সব করে, বাট একই সঙ্গে আবার ওই দিক দিয়ে মানুষের হক মেরা দেয়, একজন জমি দখল করে নেয়। এগুলো ভাই ইয়াং ছেলেপেলেরা এখনো করার বয়স হয়নি, ওরা এখনো শিখে নেই। তো আশা করি এই জেনারেশন পরে হয়তো ইনশাল্লাহ সুন্দর দেশ গড়বে। এবং অনেক কিছু খারাপ হচ্ছে, আমি অস্বীকার করবো না, আমি এক্সপেক্ট করে রাখছি যে ভাই দেশ স্বাধীন হওয়ার পরে দেশ তো আর জাদুর কাঠি নেই কারো কাছে যে আপনি এক ছোঁয়া দিলেন দেশ মানুষ একদম ফেরেশতা হয়ে গেল। আমাদের মানুষও ভাই খারাপ, হ্যাঁ এটা আপনার মানতে হবে। আমাদের মানুষ যখন চান্স পায় চুরি করে, যখন ধরেন আপনি একটা দান বাক্স আছে ওখান থেকে চুরি করে হয়ে যায়, আপনি জুতা পরছেন মসজিদে গেছেন জুতা নাই হয়ে যায়। এটা কেন হয় আমি আপনাদের বলি, মানুষ খারাপ হয় অভাবে স্বভাব নষ্ট, এটা বাংলাদেশের একটা কথা, তাই না? অভাবে স্বভাব নষ্ট হয় কেমনে? আপনার যখন কিছু থাকবে না তখন আপনার অনেক কিছু পাইতে ইচ্ছা করবে, অন্যেরা কি খায় ওইটা খাইতে ইচ্ছা করবে, অন্যরা কি চালায় ওইটা চলতে ইচ্ছা করবে, তাই না? কিন্তু আপনি পারবেন না, আপনার হয়তো সেই ইয়ে নাই, ঠিক আছে? আপনি কোথাও গেলে হয়তো কারো থেকে টাকা মেরে দিলেন কিংবা কারো হাত থেকে পারফিউম দেখলেন উঠে নিয়ে আসলেন, হ্যাঁ এটা হয় বেসিক্যালি হচ্ছে যে না পাওয়ার কষ্ট থেকে। তো আমি সবসময় এই জন্য এটা বলি যে যারা আপনার এখন প্যারেন্টস, আপনাদের এখন সময় আছে, যারা আপনার ছোট ছোট ছেলে পেলে খুব বেশি ডিসিপ্লিন না করতে গিয়ে বেশি স্ট্রিক্ট না হয়ে কিছুই দিব এরকম করেন না। ছেলেপেলের একটা এক্সপেকটেশন আছে, ওরা ভালো রেজাল্ট করলে অথবা ভালো কোনো অ্যাচিভমেন্ট থাকলে ওদেরকে যেটা চায় একটা দিন যাতে খুশি থাকবে, যাতে ওদের অন্যের উপর ডিপেন্ড হতে না হয়, বাইরে যেন কোনো লোভে পড়তে না হয়, ওরা কেন মানুষ কিনে নিতে না পারে, ঠিক আছে? এরকম ছেলেপেলেকে সবসময় পলিটিশিয়ানরা টার্গেট করে যে ভাই গরিব ঘরের ছেলেপেলে। দেখবেন ম্যাক্সিমাম পলিটিক্সের ছেলেপেলে যেগুলো বাইকে করে ঘুরে, দলে যে রাস্তায় বিরিয়ানি প্যাকেট নিয়ে পিছু পিছু দৌড়ায়, হ্যাঁ এগুলো সব হচ্ছে গরিব ফ্যামিলি থেকে আসছে। এবং এদেরকে আমি ব্লেম করছি না, কারণ তাদের বাপ মা তো তাদেরকে পয়দা করে ছেড়ে দিচ্ছে, তাদেরকে তো কিছু ওরকম দিতে পারে নাই এবং তাদের মুরদ নাই, তারপর তারা 5-6টা বাচ্চা পয়দা করে। এটা সমাজের উপর একটা প্রেশার ক্রিয়েট করে। আপনি দেখেন সাইকেলটা দেখেন যে এটা আপনারা যদি মনে করেন মিন, আমি মিন ভাবে বলতেছি, এটা মিন না, এটাই রিয়ালিটি। আপনার নিজের পকেটে টাকা খাওয়ার টাকা নেই, আপনি চরম দরিদ্র, আপনি 4-5টা বাচ্চার বাপ হইলেন, হ্যাঁ সবাই বলে যে আল্লাহ দেখবে, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, ডেফিনেটলি ট্রু। বাট একই সঙ্গে আপনি আল্লাহর আশায় বসে আছেন, বাসায় বসে কিছু করেন না, এরকম করে যে বাচ্চা পয়দা করেন এটাও ঠিক না, তাই না? আপনার কিছু করতে হবে, ওদেরকে খাওয়া দিতে হবে, বউকে কিছু দিতে হবে, হ্যাঁ আপনার ছেলেপেলে যেন বড় হইতে পারে, এডুকেশন দিতে হবে। এই ছেলেপেলে যখন গরিব থেকে বড় হয় তখন তারা যখন কাজ পায় না, পড়ালেখা করতে পারে, তারা কি করে গিয়ে এখানে ওখানে অড জব করে, রিক্সা চালায় কিংবা দোকানে বসে, অর্থাৎ ঠিক আছে এসব কাজ করে, গার্মেন্টসে চাকরি করে, যেগুলো হচ্ছে একটু শুরুতেই আপনার জব। আর যদি এখনের কথা বলেন, এখন সবাই করে কি খারাপ জিনিস, সেটা হচ্ছে আপনার কিশোর গ্যাং জয়েন করে, পলিটিক্স জয়েন করে, যেখানে আপনার ইজিলি আপনি পাওয়ার দেখায়, আপনার হাতে অস্ত্র দেখায়, আপনাকে বিশাল এক ছোটবেলা থেকে আপনার বিশাল পাওয়ারফুল হয়ে গেলেন, হ্যাঁ আপনি মনে করলেন আপনার অনেক টাকা, এবং আপনি তখন আর কাউকে ধরাকে সরাজ্ঞান করবেন, মানুষের সঙ্গে আজে বাজে আচরণ করবেন, চিন্তাই করবেন, ডাকাতি করবেন, আজে বাজে কাজ করবেন এবং বাজে কাজও করবেন আর চেয়ে খারাপ। এবং দেখা যায় তাদের জীবনে কোনো ফিউচার থাকে না। আপনি কিশোর গ্যাংয়ের কাউকে বলতে পারবেন 1-2 জন ছাড়া খুব বড় হইতে পারছে লাইফ, এবং যারা বড় হয়েছে তারা যে খুব ভালো মানুষ তা না, ঠিক আছে? তো আমি যা দেখছি বাংলাদেশের ট্রেন্ডটা হয়ে গেছে এরকম যে যারা ক্রিমিনাল, যারা হচ্ছে আপনার এরকম সন্ত্রাসবাদী করে, মানুষ মারে, চাঁদাবাজি করে, তাদেরই বিশাল নাম ডাক, তাদের কি মানুষ সার ভাই ভাই করে। তো একদল গেছে, এখন আরেক দল আসার ওইরকম লোকজন নিয়ে তারা খুব আস্ফালন করে চাঁদাবাজি করতে, যেটা তো এরা আসলে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে না, এবং এরাই আসলে একটা সময় দেশটাকে টেক ওভার করে ফেলছে, এটাই আপনার বুঝতে হবে। আমরা এখন যারা ভাবি যে আমরা শিক্ষিত কিংবা আমরা দেশের জন্য কিছু করবো, আমরা দেশ লিড করবো, পারবেন না। যত আগে যাবেন আপনার এই লোকগুলো আপনাকে পিছিয়ে টেনে এসে আপনার দেশের 12টা বাজাবে, আপনার ক্যারিয়ার 12টা বাজাবে, এবং আপনার দেশের ফিউচার 12টা বাজাবে। দেশের ইকোনমি কি জিনিস ওদের বোঝার বাইরে। আপনি নিজে কিছু করতে না পারলে ভাই আপনি মনে করছেন যে আমি ধ্বংস করে ফেললাম, দেখেন না যে ওই গিয়ে প্ল্যাকার্ড নামায় ফেলতেছে, পোস্টার ধ্বংস করছে, জিনিসপত্র ধ্বংস করতেছে। এই জিনিসগুলো করার তাদের ক্ষমতা নাই, এটাই রিয়ালিটি। যাদের ক্ষমতা নাই কিছু, তাদের রাগ হচ্ছে ওই সমাজে ওই লোকদের উপরে যারা কিছু করতে পারছে। তো আপনারা এগুলো একটু বুঝেন, হ্যাঁ যে আত্মসম্মান বোধ, নিজের সম্মান নিজের কাছে। আপনি যদি সম্মান পেতে চান আপনাকে নিজেকে সম্মানিত করতে হবে। আপনি পড়ালেখা করেন না করেন সেটা আপনার উপর। আপনি যদি মানে ধরেন একটা অ্যাথলিট হতে চান, সিরিয়াসলি হয়ে ইনভেস্ট করেন। আপনি ক্রিকেটার হতে চান, আমার ইচ্ছা ছিল জীবনে ক্রিকেটার হবো, পারি নাই। বাট যেহেতু মানে সব দিক দিয়ে প্রেশার, ফ্যামিলি থেকে প্রেশার, হ্যাঁ আবার কিছু একটা করতে হবে, আমি তো ভাই বড় লোকের পোলা না, আমি মিডল ক্লাসের ছেলে। তো আমি এখন আলহামদুলিল্লাহ 8-9 বছর কাজ করে পারফিউম একটা লাইন পাইছি, এখানে কাজ করি। বাট এটা আসলে কোনো পার্মানেন্ট কিছু না। যেদিন ধরেন আমার আর কাজ করার ক্ষমতা থাকবে না, ধরেন আমার আল্লাহ না করুক কোনো একটা সেন্স চলে গেল, হ্যাঁ আমার নিঃশ্বাস আমি ধরেন স্মেল পাই না, তখন আমি পারফিউম রিভিউ করতে পারবো না। এটাই হচ্ছে রিয়ালিটি। তো কোনো কিছু আজীবন থাকে না, আপনার শরীর স্বাস্থ্য সবসময় ভালো থাকে না। একটা সময় আমরা অনেক ইয়াং ছিলাম, আমার আইসাইট অনেক ভালো ছিল। যেটা বলবো আপনাদের ইউথ, আমি কখনোই আপনাদের সাজেশন দিব না ভাই এইটা করেন না করেন, আমি আমার লাইফ থেকে এটা শিখছি, কোনোদিন না। আপনারা দেখে দেখে থেকে 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 শিখবেন, এবং এটি হচ্ছে বিউটি। আপনি যখন খারাপ কিছু এক্সপিরিয়েন্স করবেন তখন আপনি ভালোকে অ্যাপ্রিসিয়েট করা শিখবেন। যখন আপনার
চোখ থাকবে না তখন আপনি চোখের মূল্য বুঝবেন। আপনার যখন হাত থাকবে না আপনি বুঝবেন 2 হাতের ফাংশন কি। ধরেন মাঝে মাঝে আমার ধরেন অ্যাক্সিডেন্ট অথবা কিছু একটা হাত কেটে গেল, ঠিক আছে, 1 মাস হাত ইউজ করতে পারি না, তখন বোঝা যায় যে ভাই পিঠ চুলকাইতে গেলে তো 1 আঙ্গুল কাটা থাকলে তো চুলকাইতে কষ্ট হইতেছে। সিম্পল। তারপর ধরেন আপনার অনেক জ্বর হয়েছে, আপনি 1 সপ্তাহ একদম বেডে একদম ডাউন, আপনার মাথায় ব্যথা, গলায় ব্যথা, শরীরে ব্যথা, অথবা আপনার ডেঙ্গু হয়েছে, তখন বোঝা যায় যে আপনার ধরেন ইস তখন ভালো থাকতাম, বাইরে ঘুরতে পারতাম, খাইতে পারতাম, হেঁটে যেতে পারতাম, ভালো হলে ওখানে যাবো, তাই না? তো এগুলো দেখে দেখেই মানুষ শিখে, মানুষ ভুল করে করে শিখে। তো এখন আমরা সবসময় ভুল করে সবসময় শিখি না, অনেকে ভুল করে আরো বেশি ভুল করা মানে প্রেফার করি। যেমন ধরেন এক্সাম্পল দিই, যেমন ধরেন আমাদের পারফিউম গ্রুপের ভাইদের কথা বলি, হ্যাঁ, অনেকেই আছেন এরকম যারা নিজেদের উপর কন্ট্রোল রাখতে পারে, এটা খুব কমন, খুবই কমন, এটা আমি নিজেও এটার মধ্যে আছি এই দলে। ধরেন আমরা ভাবছি যে এই মাসে 10 দিন যে পারফিউম টারফিউম কিনে এরপর 20 দিন হাতে কিছু টাকা রাখবো, ওখানে এক সময় কিছু কিনবো না। কিন্তু হয় কি, দোকানে যাই, আড্ডা মারতে যাই, চা খাইতে যাই, ওখানে গেলে টাকা না থাকলেও বাকি দিকে নিয়ে আসি, ভাই দোকান তোমাকে চিনে, ভাই ক্রেডিট কার্ডে মাইরা দেন, অথবা আমি এই 10 দিন পরে টাকা দিয়ে দিচ্ছি। 10 দিন পরে টাকা দেওয়া মানে টাকাটা আপনার দিতে হবে পরে। এইভাবে করতে করতে আপনার বিভিন্ন দিক দিয়ে লিকেজ হইতে হইতে ব্যয়ের পরিমাণ আয়ের চেয়ে বেড়ে যায়, তাই না? তখন আমরা এটা বুঝি না যে আমরা সারাক্ষণই অ্যাডজাস্ট করে চলতেছি, আমাদের আসলে রিল্যাক্সিং কিছু নেই, সারাক্ষণ মাথার মধ্যে টেনশন, টাকা বানাবো কেমনে, পারফিউম কিনবো কেমনে, তাই না? তো আমি যেটা বলবো যে একটু চেষ্টা করেন হ্যাবিট ডেভেলপ করার, একটা জায়গা রাখবেন যেটা আলাদা। ধরেন একটা পিগি ব্যাংক নিচ্ছেন বা ছোট একটা বক্স নিচ্ছেন, হ্যাঁ, এখানে আপনি ডেইলি 10 টাকা, 20 টাকা, 100 টাকা যা মন চায় ওখানে দিবেন। ওই টাকা হাতও দিবেন না কোনোভাবে না, আপনি মরে গেলে হাত দিবেন না, এখানে মরে গেলে দিবেন সমস্যা হয়নি। বাট ধরেন একেবারে এমার্জেন্সি না হলে ওই টাকাটা হাত দিবেন না। ধরেন আপনার বাসা খাওয়া দরকার, দিতে পারেন, হ্যাঁ, বাট যদি আপনার মনে হয় যে ধরেন বাইরে একটা পিজ্জা খাবো, ওই টাকায় হাত দিয়ে না, পকেটে থাকলে খাবেন, ঠিক আছে? এভাবে জমাইতে জমাইতে ধরেন ডেইলি জমান, মাসের শেষে একটা 5,000 টাকা জমলেও ভাই এটা অনেক টাকা। আমি এরকম একবার দুইবার জমাইছি, জমাই আমার খুব ভালো লাগছে। 1 মাসে একবার ওই কয়েন টাকা সব মিলে 12,000 টাকা জমাইছিলাম। আমার টাকা দেখে তো মাথা নষ্ট, আমি পরদিনই পারফিউম কিনে শেষ করে ফেলাইছি। তো এই হচ্ছে আমাদের অবস্থা। বাট খারাপ সময় যখন আসে তখন আপনার টাকা দরকার হয়, যখন মন চাইলো যে আমি পয়লা বৈশাখে বাইরে যাবো, একটা পাঞ্জাবি কিনবো অথবা একটা জায়গায় খাইতে যাবো ফ্রেন্ডদের সাথে, টাকা না থাকলে যেতে পারবেন না, হ্যাঁ, এটা রিয়ালিটি। তো আমাদের অনেক খারাপ স্বভাবগুলোর মধ্যে একটা হচ্ছে আমরা সঞ্চয় করতে পারি না। তো এই লাইনটা খুবই ডিস্ট্রাকটিভ একটা লাইন, পারফিউমের লাইন, খুব বাজে নেশা। আপনি ডিক্যান কিনেন, ফুল বটল কিনেন, আপনার পারফিউমের টাকা যেতেই থাকবে, রাইট? তো আপনার যেটা সাজেশন দিব সেটা হচ্ছে কিছু টাকা হলেও এদিক ওদিক আপনার ফ্যামিলির জন্য হোক, বাচ্চার জন্য হোক, ওয়াইফের জন্য হোক, সব নিজের জন্য করবেন না। আপনি যদি ফ্যামিলি পার্সন না হন, বিয়ে করেন না, ঠিক আছে? অনেকে আছে যে মানে ফ্যামিলি পার্সন না, সারাক্ষণ মনে হয় বউ বিরক্তিকর, হ্যাঁ, বাচ্চা বিরক্তিকর, ফ্যামিলি বিরক্তিকর, তারা সারাক্ষণ বাইরে থাকে, ফ্রেন্ডের সাথে থাকে, আড্ডা মারে, রাতে দেরি করে আসে, উল্টাপাল্টা জিনিস খায়, ভাই আপনারা বিয়ে করেন না। এবং মেয়েদেরকে বলবো যদি আপনারা ওরকম ফ্যামিলি মাইন্ডেড মানে পার্সন না হন, স্টে সিঙ্গল, অথবা এরকম কাউকে বের করেন যার সঙ্গে আপনি থাকতে পারবেন, তার সঙ্গে আপনার অ্যাডজাস্টমেন্ট ওরকম সে কুল। বাট বিয়ের পরে মানুষ একদম পাশাপাশি থাকে, তো তাদের সঙ্গে আসলে কোনো অভিনয় করার সুযোগ থাকে না, লুকানোর সুযোগ থাকে না, আপনি অনেক সময় ঝগড়া হয়, এবং যখন ফ্যামিলি ব্রেক হয়ে যায় তখন জিনিসটা খুব পেইনফুল। তো এগুলো আসলে অনেক মানে মানুষের শিখার আছে। বাট আলটিমেটলি যেটা বলবো পারফিউম নিয়ে সেটা হচ্ছে যে ইটস জাস্ট হবি। এই হবিটাকে আমি নিজে এমন জায়গায় নিয়ে গেছি, এটা আমি হাইপ করছি নিজে নিজে, এবং আমার সঙ্গে দেখা দেখি অনেকে আমার সঙ্গে হাইপ হয়েছেন, ফলো করছেন, এবং তারা এখন এমনভাবে মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে পারফিউম গেমের সঙ্গে জড়িত, তারা বুঝেনও না যে তারা কোন বিপদে আছেন। কারণ তাদের অনেক হয়তো ডিক্যান পেজ নাই, অনেকে 2-3 হাজার পারফিউম কিনে বাসায় রেখে দিচ্ছেন, ইউজ করা হয় না, তারা জানেন না কি করবে ওটা দিয়ে, ঠিক আছে? এবং তাদের একটা বিশাল টাকা আটকে আছে ওখানে। তো এগুলো আপনারা একটু সাধারণভাবে চিন্তা করে দেখে যে ভাই আমার কি আসলে কোনো দরকার আছে, নাকি আমি কিছু পারফিউম কমায় সেল করে দিয়ে আমি টাকা কিছু রিকভার করে রেখে দিলাম, আমি 10টা পারফিউম রাখলাম, এটাতেই না, ঠিক আছে? তো এটা বারবার আমি বলি, এটা আমার কর্তব্য, যদিও আমি পারফিউম নিয়ে কাজ করি, যেহেতু আমার পারফিউম ডিক্যান পুরো জিনিসটা একটা প্রসেস, রিভিউ করব, এখানে আমার ইউটিউব থেকে আর্নিং আসতেছে, আবার ডিক্যান পেজে আসছে, ডিক্যান করতেছি, সেখান থেকে কিছু টাকা আসে। আবার ধরেন কিছু পারফিউম আমার ইউজ হচ্ছে না, বেচা হচ্ছে না, আমি পার্সিয়াল সেল করে দিই, তখন আমার কিছু টাকা চলে আসে, যদিও লসেই বেচি ম্যাক্সিমাম। বাট যখন টাকা চলে আসবে ওই টাকাটা আমি আবার পারফিউম ইনভেস্ট করে ফেলি, যেহেতু আমার টাকাটা আমার খেয়ে ফেলার অভ্যাস আছে, আমি খাওয়া দাওয়া করি প্রচুর, তো আমি চাচ্ছি যে পারফিউমে যদি থাকে অ্যাটলিস্ট টাকাটা ডিক্যান বেসলে কিছু টাকা আসবে। তো ওইরকম যদি আপনার মেন্টালিটি না থাকে, আপনারা বিশাল কালেকশনে যায় না, এটা হচ্ছে আমার হাম্বল রিকোয়েস্ট। এবং যারা যাচ্ছেন একটু পিছনে ফিরে দেখেন যে কি পারফিউম কিনলাম, এটা কি কথা মনে আছে? যদি দেখেন পারফিউম আছে একটা ভুলে গেছেন, হ্যাঁ, আপনার মনে নাই, তখন বুঝবেন যে ইউ হ্যাভ গন মানে ফার এবং আপনার ড্যামেজ লেভেল অনেক অনেক দূরে। তো সবার কাছে একটা লাস্ট কথা বলে শেষ করি, এটা হচ্ছে যে আমাদের আমি সবসময় আমার মনের কথা ব্যক্ত করি আপনাদের কাছে, এবং আমি অত জ্ঞানী কেউ না, আমি সবসময় একটা জিনিস আমার লিমিটেশন স্বীকার করে নিই যে আমার বুড়া মানুষ, কথা বেশি বলি, আলতু ফালতু আউট অফ পয়েন্ট অনেক কথা বলি, বাট আমার ইন্টেনশন কখনো খারাপ না মানুষের প্রতি। এবং আমাকে যারা পারফিউম কেনেন বা আমার থেকে ডিল করছেন তারা জানেন যে আমি এখানেই থাকি আজীবন, আমি 9 বছর এখানেই আছি, এখান থেকে আমি কোথাও যাচ্ছি না। অনেকে এসে চলে গেছে, পেজ ছিল বন্ধ হয়ে গেছে, এবং তাদের রিভিউ শুরু করে এখন রিভিউ করেন, আমি এখন এখানেই আছি।
তো আপনার যদি মনে হয় যে মানে আপনাদের আমাকে ট্রাস্ট হয়, তাহলে আপনারা আমার কথা শুনে পারফিউম কিনতে পারেন, বাট এন্ড অফ দ্য ডে নিজেরা পারফিউম স্নিফ না করে কিনবেন না। যদি আমার কথা বিশ্বাস করে কিনেন, আপনার ভালো না লাগে, এটা খুব নর্মাল। এখন অনেকে বলবেন ভাই ও তো বলছে না, ভালো লাগে নাই, এটা হইতেই পারে। ওকে। আর বাংলাদেশে বিভিন্ন ধরনের মানুষ থাকে, সবার টেস্ট একরকম না, সবার অ্যাফোর্ডেবিলিটি একরকম না। কেউ যদি একটু কম টাকার পারফিউম কিনে, তাকে গিয়ে বলতে যায় না ভাই এইটা কেন কিনলেন, ভাই সিনথেটিক বাজে লাগে, দামি পারফিউম কিনে নিস কেন। সে লোকের নিস কেনার ক্ষমতা নাই, এবং তখন যখন আপনি কথা বলবেন সে লজ্জা পাবে, কিন্তু সবার সামনে ওই প্রেশারে পড়ে সে একটা দামি পারফিউম কেনার চেষ্টা করবে দোকানে গেলে, বাট সে আসলে ওটা কেনার দরকার নেই। তো আমাদের একটু সেন্সিবলি থাকা উচিত, যে এরকম গেস করা উচিত না যে ভাই সবার মানে ক্রয় ক্ষমতা সমান, এবং সবাইকে ওরকম বিপদে ফেলায় না ভাই আপনি নিশ কিনতে না পারলে তো আপনি লেভেলে আসেন নাই। এরকম কিছু নেই। আপনার কাছে যেটা ভালো লাগে, যেটা আপনি অ্যাফোর্ড করতে পারেন, এখানে আপনার সুখ, এখানে আপনার আনন্দ। ভালো থাকেন, কথা হবে, এবং পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাইকে। আসসালামু আলাইকুম।